নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি। প্রদর্শত এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, চন্দ্রবাবু নাইডু এনডিএ প্রধান শরিক দল হিসেবে এই মুহূর্তে 16 জন সাংসদ দিয়ে সাপোর্ট তো করছেন, কিন্তু তিনি এই মুহূর্তে যা কথা বললেন তা আবার অমিত শাহের সঙ্গে দেখা করে, সেটা মারাত্মক একটা কথা। কারণ কোথাও গিয়ে তার কথা শুনলে আপনারা ভাববেন এ তো রাহুল গান্ধীর মুখের কথা, মল্লিকার্জুন খার্গের মুখের কথা এবং তামাম বিরোধীদের মুখের কথা। তার কারণটা এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুও বুঝতে পারছেন যে তার পক্ষে বেশ খানিকটা চাপই হয়ে যাচ্ছে এই সরকারের সঙ্গে থাকা, সমস্ত ক্ষেত্রে সাপোর্ট করা। তিনি জোট সঙ্গী হিসেবে তার কর্তব্য করছেন, কিন্তু সরকার কি করছে? সরকার কি তার কর্তব্য করছে? তা তো করছে না, এবং সেটাই এই মুহূর্তে একদম সরাসরি ফুটে উঠেছে। আপনারা জানেন যে গত শীতকালীন অধিবেশনে হঠাৎ করেই একটা বিল নিয়ে আসে কেন্দ্রীয় সরকার, এবং সেখানে জি রামজি বিল সেটার নাম দেওয়া হয়। এবং মনরেগা যে অ্যাক্টটা ছিল, অর্থাৎ 100 দিনের কাজ, একদম সহজ কথা 100 দিনের কাজ যেটা ছিল, কংগ্রেস সরকার শুরু করেছিল 2005 সালে, সেই মনরেগা অ্যাক্টটাকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে নতুন ভাবে নিয়ে আসা হয় জি রামজি বিল, এবং সেখানে মহাত্মা গান্ধীর নামটা পর্যন্ত সরিয়ে দেওয়া হয় মনরেগা অ্যাক্ট যেটা ছিল সেখান থেকে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে খুব চাপের জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হয়েছে, যেটা চন্দ্রবাবু নাইডুর সবচেয়ে আপত্তির জায়গা, এই মুহূর্তে অমিত শাহকে তিনি জানিয়েছেন যে এখানে এই মুহূর্তে নতুন নিয়মটা ঠিক করা হয়েছে যে 40 এবং 60 রেশিওতে সম্পূর্ণ টাকাটা রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দেবে। অর্থাৎ রাজ্য সরকারকে এই যে জি রামজি বিলের সূত্র ধরে 100 দিনের কাজটা 125 দিন করা হয়েছে, এবং সেখানে রাজ্য সরকার 40% দেবে, এবং রাজ্য সরকার 40% দেয় যদি, তাহলেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বাকি 60% টাকা পাওয়া যাবে। কিন্তু সেই টাকা দেবেন কি করে ভারে মা ভবানী অবস্থায় থাকা অন্ধ্রপ্রদেশ, এবং সেটা নিয়েই চন্দ্রবাবু নাইডু ছুটে এসেছিলেন অমিত শাহের কাছে এবং টাকা চেয়েছেন। তিনি বারংবার যে কাজটা করেন সেই কাজটাই আবারও করেছেন, এবং এই টাকা দিতে কিন্তু বাধ্য থাকবে কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি। এবং অমিত শাহ তাকে ঠিক কি বলেছেন আমরা জানি না, তবে চন্দ্রবাবু নাইডু যে ধরনের চাপ দিচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সেই নিউজ পেপারে গতকাল। সমস্তটা বিস্তারিত বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই জি রামজি বিল যখন আনা হয় তখন শিবরাজ সিং চৌহান লোকসভায় প্রথমেই পাঠ করেন বিলটা, এবং পাঠ করার সময় তামাম যে বিরোধীরা, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, আরজেডি এবং সমাজবাদী পার্টি, কংগ্রেস তো বটেই, সবাই মিলে একত্রিত হয়ে ওয়েলে নেমে পড়েন, এবং ওয়েলে নেমে তারা শিবরাজ সিং চৌহান যখন বিলটা পাঠ করছেন তখন বিলটা ছুঁড়ে তার মুখে ছুঁড়ে মারেন। এই ধরনের প্রতিবাদ পর্যন্ত হয়। কিন্তু আমরা দেখতে পাই যে সেই অবস্থাতেও একদম বিভিন্ন ভাবে ওম বিড়লা তিনি স্পিকার হিসেবে এই জি রামজি বিলটা পাশ করিয়েই ছাড়েন, এবং তিনি হঠাৎ করেই বলে বসেন কারা কারা এটার সপক্ষে, কারা কারা এটার বিপক্ষে হাত তুলুন, এবং আমার মনে হয় যে সপক্ষের মানুষ বেশি রয়েছেন। এইভাবে পরপর প্রশ্নগুলোকে আনা হয়, জি রামজি বিলে যতগুলো ক্লজ ছিল এবং প্রত্যেকটা পাস হয়ে যায়। এবং বিরোধীরা যে কথাটা বলেছিল আপনারা নতুন অ্যাক্ট আনতে চাইছেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যে যে জায়গাগুলো আমাদের বিরোধিতা করার জায়গা, সেই জায়গাগুলো নিয়ে মানুষ যাতে কথা বলতে পারে, তাই জন্য স্ট্যান্ডিং কমিটিতে বিলটাকে পাঠানো হোক। তারপরে তো লোকসভায় পাস হওয়ার পর একটা বিল স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হোক, তার পরবর্তীতে রাজ্যসভায় সেটা আসবে। সেই ধরনের কোনো কাজই করলো না ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত সরকার। এবং সেইখানে আমরা দেখতে পেয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ ভাবে চন্দ্রবাবু নাইডু একজন শরিক দল হিসেবে তার যে এমপি শ্রীকৃষ্ণন, তিনি সরাসরি কি বলেছিলেন, একদম সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে এর জন্য আমাদেরকে আলাদা করে টাকা অ্যালট করা হোক। কারণ অন্ধ্রপ্রদেশের অবস্থা এই মুহূর্তে একদম খুব শোচনীয়, একদম অর্থনৈতিক ভাবে কতগুলো রাজ্য সরকার পর পর আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোন অবস্থায় চলছে। এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু বা অন্ধ্রপ্রদেশের যে সামগ্রিক ধার রয়েছে কেন্দ্রের কাছে 4,90,000 কোটি টাকা, এবং সেই জায়গাটার পরবর্তীতে 40% টাকা দেওয়া, সেটা কিন্তু বেশ খানিকটা চাপই হয়ে যাচ্ছে জি রামজি বিলের জন্য। এবং চন্দ্রবাবু নাইডু সেই আর্জিটা নিয়েই দেখা করেন যে আমাদেরকে এক্সট্রা টাকা অ্যালট করা হোক, নাহলে আমাদের পক্ষে এই 40% টাকা দেওয়াও সম্ভব নয়, আর জি রামজি বিল যে অ্যাক্ট সেটাও চালানো সম্ভব নয়। অর্থাৎ বুঝতে পারছেন মূল যে জায়গাটা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে সাধারণ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়বে এই জি রামজি বিল আসার ফলে। কেন?
কারণ রাজ্য সরকার বলবে আমাদের কাছে টাকা নেই, এবং কেন্দ্রীয় সরকার তো ক্লজেই বলে দিয়েছে যে রাজ্য সরকার যদি টাকা না দেয় তাহলে কেন্দ্রীয় সরকার বাকি 60% টাকা ডিসপ্যাচ করবে না। এবং সেখান থেকে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু একদম ছুটে আসেন অমিত শাহের কাছে, কারণ বিভিন্ন জায়গায় 100 দিনের যে কাজ, 100 দিনের যে কর্মীরা তারা ইতিমধ্যে এই যে ঘটনাটা ঘটিয়েছেন তাদের কাজ তারা পাচ্ছেন না, তাই জন্য সরাসরি তারা আন্দোলন শুরু করে দিয়েছে। 100 দিনের যে কর্মীরা তারা রীতিমতো অন্ধ্রপ্রদেশে এই মুহূর্তে যে ঘটনাটা ঘটিয়েছেন বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছে, মুখ্যমন্ত্রীর আবাস তার বাইরে, একদম মুখ্যমন্ত্রী যেখানে থাকেন তার বাইরে গিয়ে রীতিমতন তারা আন্দোলন প্রদর্শন করেছেন, কারণ তারা কাজ পাচ্ছেন না। একদম গ্রামের প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছে অত্যন্ত একটা স্বনির্ভর হওয়ার মতন জায়গা ছিল এবং সেটা তাদের অধিকার ছিল। এখানেও একটা ফাঁক কিন্তু রেখে দিয়েছে। এখানে কি ফাঁকটা রেখে দিয়েছে? আগে 100 দিন প্রত্যেকজন কার্ড হোল্ডার তারা পাবেনই কাজ, বছরে 365 দিনের মধ্যে 100 দিন কেন্দ্রীয় সরকার তাদের কাজ দেবে, এইটা ছিল ক্লজটা। কিন্তু এখন কি করা হয়েছে, যে সমস্ত এলাকায় কাজের দরকার পড়বে সেই সমস্ত এলাকার ওয়ার্কাররা কাজ পাবেন 125 দিন, বাদ বাকি জায়গার ওয়ার্কারদের কোনো কিন্তু কাজের সিউরিটি নেই। অর্থাৎ সরাসরি সাধারণ মানুষের বিরুদ্ধে কিন্তু আনা এই বিল, সেই জায়গাটা নিয়ে বিভিন্ন জায়গায় যেমন মনরেগা একটাকে আবার ফিরিয়ে আনা হোক, কংগ্রেস চাপ দিতে চাইছে। কংগ্রেস তাদের সিডব্লিউসির বৈঠকে সেটাকে নিয়ে একটা বৈঠক করেছে যে আমরা এই ধরনের চাপটা এখন দেব কেন্দ্রীয় সরকারকে, যে মনরেগাটা যাতে আবার ফিরিয়ে আনা হয়, জনহিতকর প্রকল্পটা যাতে আবার ফিরিয়ে আনা হয়, যাতে মানুষ একদম 100 দিন কাজের জায়গাটা সিকিউর থাকে। আমরা দেখেছিলাম লকডাউনের সময় মনরেগাটা ছিল বলে, 100 দিনের কাজটা ছিল বলে বহু প্রান্তিক মানুষ তারা একদম সরাসরি বলেছিলেন যে আমরা খেয়ে বেঁচে থাকলাম, অন্তত কেন্দ্রীয় সরকার এই টাকাটা অ্যাওয়ার্ড করলো অন্তত। কিন্তু সেই বিলটা তো এনেছিল কেন্দ্রীয় সরকার হিসাবে কংগ্রেস যখন ইউপিএ সরকারে ছিল, কিন্তু সেই বিলটাকে এখন যেভাবে বদলে দেওয়া হলো সেই জায়গাটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এবং এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু যে ভাষায় কথা বলেছেন, যে কথাটা বলেছেন তিনি সরাসরি অমিত শাহকে গিয়ে, সেটা কিন্তু একদম অমিত শাহের জন্য বেশ খানিকটা হজম করা অসুবিধাজনক, কিন্তু হজম তো করতেই হবে, কারণ ওই যে একদম 16 জন সাংসদ দিয়ে সাপোর্ট করছেন চন্দ্রবাবু নাইডু। আর যার কথাই তিনি ফেলে দিতে পারুক না কেন, চন্দ্রবাবু নাইডুর কথা যে ফেলে দিতে পারবে না অমিত শাহ এবং মোদী গভর্নমেন্ট, সেটা কিন্তু আমরা সবাই জানি। এর আগেও আমরা দেখেছিলাম যখন আমেরিকা ট্যারিফ চাপিয়ে দিয়েছিল 50%, 25 থেকে বাড়িয়ে লাফিয়ে একদম 50% করে দেওয়া হলো ট্যারিফ, তখন অন্ধ্রপ্রদেশ থেকে একদম ছোট চিংড়ি মাছ রপ্তানি করা হয়, এবং ছোট চিংড়ি মাছ রপ্তানি করা হয় আমেরিকাতে সবচেয়ে বেশি। সেটা অন্ধ্রপ্রদেশের একটা গুরুত্বপূর্ণ শিল্প ব্যবস্থা, রপ্তানি শিল্প হিসেবে, ইম্পোর্টার হিসেবে। সেই জায়গাটার জন্য কিন্তু চন্দ্রবাবু নাইডু সময় 5,000 কোটি টাকা নিয়েছিল কেন্দ্রের কাছ থেকে, আপনাদের যদি মনে থাকে। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু ঠিক কত টাকা দাবি করেছেন জি রামজি বিলটাকে ফলপ্রসূ করার জন্য আমরা জানি না। তবে এই মুহূর্তে অবশ্যই অমিত শাহ তাকে যে একদম আয়নার সামনে দাঁড় করিয়ে দিলেন তারই একজন শরিক দল, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হলো। এখন চন্দ্রবাবু নাইডুকে না পারবে গিলতে, না পারবে ফেলতে, সেই রকম একটা অবস্থা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখব যে অন্ধ্রপ্রদেশকে আরো কত টাকা দিতে হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, কারণ তাদের একদম রীতিমতন যে সরকার টিকে আছে তার 16 জন সাংসদ চন্দ্রবাবু নাইডুর হাতে রয়েছে। এবং বিহার থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, এই দুটো যে স্টেট রয়েছে তাদের সবার কিন্তু একই সমস্যায় পড়তে হবে বই কি, বাদ বাকিদের পড়তে হবে। মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, প্রত্যেকটা জায়গার সরকারকেই এই ধরনের 40% টাকা দিতে হবে, কিন্তু তারা হয়তো একদম বাইরে গিয়ে কিছু বলবেন না, সরকারের বিরুদ্ধে তারা কোনো কথা বলবেন না, কারণ ডবল ইঞ্জিন স্টেট এগুলো। কিন্তু চন্দ্রবাবু নাইডু কিন্তু ডবল ইঞ্জিন স্টেটটা নয়, চন্দ্রবাবু নাইডু নিজের লোকাল পার্টির দ্বারাই সমস্তটা চালাচ্ছেন। নীতিশ কুমারের মতন শোচনীয় অবস্থা তার নয় যে জোট সরকার চলছে সেখানে, কিন্তু চন্দ্রবাবু নাইডু তার যে স্বতন্ত্রতা সেটার উপর ভিত্তি করে কিন্তু সরকার চালাচ্ছেন। এবং সেই জায়গাটা আরো একবার কোথাও গিয়ে কিন্তু সরাসরি অমিত শাহকে ফেস করতে হবে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।